টাকা নিছেন? আপনি হাতি গুলো না কয় লাখ টাকা নিছেন? আপনি সেটা বলেন যে কয় লাখ টাকা নিছেন? আমি বন্দি কারাগারে। ব্যক্তিগত দায় তো থাকে, কিন্তু এই দায়টা কি সিস্টেমের না? উনি কিন্তু এক দালালের খপ্পরে পড়ছিলেন। এই লোকটা সত্য সাহার মতো সুরকারের সাথে উনি কাজ করছেন। বাংলাদেশে হচ্ছে শিল্পীরা বয়স হইলে দুস্থ শিল্পীর খেতাব পায় কেন? একটা মানুষ 20টিরও বেশি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন, যার অ্যালবামের সংখ্যা 41টিরও বেশি। তার অসংখ্য হিট গান আছে। তার হিট গানগুলোর মধ্যে আপনারা সবাই জানেন বন্দি কারাগার, আমি কেমন করে পত্র লিখিরে, কলমে নাই কালি, অসংখ্য গান, যে গানগুলো শুনলে যার নামটা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে মুজিব পরদেশী। বর্তমান সময়ে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনাকে নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে বা যে প্রসঙ্গটা নিয়ে ওনাকে নিয়ে আলোচনা হচ্ছে, সেটা আসলে বাংলাদেশের সঙ্গীত অঙ্গন বা এই অঙ্গনের জন্য আসলে কতটা লজ্জার। আমি যখন ভিডিওটি দেখছিলাম, তো ভিডিওটির মধ্যে উনি রীতিমতো করজোড়ে একজন মানুষ যার ফেস দেখা যায়নি, ওই মানুষের কাছে তিনি নিমজ্জিত একটি সুরে উনি বলছেন বাদ দেন টাইপের কিছু একটা। আপনারা সবাই জানেন তার নামে হচ্ছে অর্থ আত্মসাৎ মামলায় তিনি বর্তমানে কারাগারে আছেন। তো ফেসবুকে বা গণমাধ্যমে সব জায়গায় একটা যে হেডলাইন বা যে কথা নিয়ে আলোচনা হচ্ছে যে উনি একটি গান গিয়েছিলেন যে আমি বন্দি কারাগারে, যে সেই জনপ্রিয় সেই গান অনেকেই হচ্ছে ব্যাপারটা ট্রোল করতেছে যে মুজিব পরদেশী যে গানটা গাইছে তার লাইফে সেই ঘটনাটা ঘটছে। তো আমি যখন তার পরিসংখ্যানগুলো ঘাটাঘাটি শুরু করলাম যে একটা মানুষ যে হচ্ছে 41টা প্লাস বা 41টারও বেশি অ্যালবামে গান গাইছেন, যার এক্সপিরিয়েন্স হচ্ছে 20টা চলচ্চিত্রে উনি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন, উনার হিট গানের তো অভাব নেই এবং উনার গান পরবর্তী সময়ে বিভিন্ন ব্যানারে যেভাবে ব্যবহার হয়েছে, ওইখান থেকে যদি আমি টাকা পয়সার হিসাব করি তাইলে আমার মনে হয় না 30 লাখ টাকা নাথিং, এখানে কিছুই ছিল না। তারপরও মুজিব পরদেশী এই বিষয়বস্তু এই প্রেক্ষাপটে উনি গ্রেপ্তার হয়েছেন বা কারাগার গেছেন, বা এখনো তো এটা প্রুভেন না যে ঘটনাটা আসলে উনি ঘটাইছেন কিনা, বা মুজিব পরদেশী আদৌ 30 লাখ টাকা আত্মসাৎ মামলায় যে মামলাটা তার নামে হয়েছে এবং তিনি কারাগারে আছে সেটা তো এখনো প্রুভেন না। বাট যদি সেটা সত্যি হয়, এই দায়টা আসলে ব্যক্তিগত দায় তো থাকে, কিন্তু এই দায়টা কি সিস্টেমের না? বাংলাদেশে আমরা যদি সঙ্গীত অঙ্গন বা শিল্প সাহিত্য সিনেমা নিয়ে কথা বলি, আমরা যদি বই পুস্তক নিয়ে কথা বলি, আমি কিছুদিন আগে একজনের সাথে কথা বলছিলাম, এটা আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। উনি বলছে একটা ভালো একটা বই মানে একটা উপন্যাস উনি লিখছেন। তো এটা নিয়ে যখন প্রকাশকের কাছে গেছেন যে আমি তো ভাই আমি একটা লেখা নিয়ে আসছে, আমার মনে হইতেছে লেখাটা ভালো, যদি আপনি কিছু একটা করে দিতেন। আপনারা খেয়াল করে দেখবেন বর্তমান সময় বইয়ের কিন্তু অভাব নাই, প্রতিদিনই প্রায় বই পাবলিশ হইতেছে। বই মেলায় তো ইচ্ছা মতো বই পাবলিশ, সেটা হোক, বই পাবলিশ হওয়া তো খারাপ কিছু না, কিন্তু বই পাবলিশ হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটার মধ্যে আমরা দেখি কি যে প্রকাশকরা প্রথমে বলে যে আপনি হচ্ছে 200 কপি 250 কপির একটা অ্যামাউন্ট আমার দিয়ে আর আপনার বই বেচাবে কি হলে তো আপনি টাকা পাচ্ছেনই। এই যে বিনিময়টা, এই যে দেখেন, এটার কোনো নির্দিষ্ট কিন্তু কোনো ধরনের হিসাব নিকাশ নাই। তো একজন শিল্পী, আমি যদি মুজিব পরদেশীর প্রেক্ষাপটটাকে ধরেই বাংলাদেশের শিল্প সাহিত্যিক বাস্তবতার দিকে আগাই, এইখানে আসলে গানের কপিরাইট আইন তো আছে, সেটা নিয়ে তো আসলে দ্বিধা নাই, কিন্তু সেটা কি স্বচ্ছতা গিয়ে আছে? একজন শিল্পী যিনি মুজিব পরদেশী, যার গান আমি যদি একটু গল্পে যাই, 1986 সালে হাসান মতিউর রহমান যিনি জনপ্রিয় গীতিকার, উনি যে চ্যানেলটা নিয়ে কাজ করতে, সেটা চেনা সুর নামে একটা চ্যানেল, সেই চ্যানেলে বা সেই ব্যানারে বা সেই থেকে উনি মুজিব পরদেশীর গানগুলো রিলিজ করছিলেন। ওই 11টা গান পরবর্তী সময়ে প্রায় প্রত্যেকটা বাংলা সিনেমা ইউজ হয়েছে। এবং আমরা যদি আমি ভুল না করলে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমায় যে বন্দি কারাগার গানটা রিলিজ হয়েছিল বা ওই গানটা যে ব্যবহার করা হয়েছিল, অনেকের ধারণা যে এই গানটার জন্য সিনেমাটা হিট করছে, সেটা অন্য কথা। কিন্তু এমন একজন শিল্পী যার গান, তার একটা অ্যালবামের প্রত্যেকটা গান 11টা গান হচ্ছে সিনেমা ইউজ হয়েছে, ওইখানে অর্থ যদি আমি হিসাব করি, ওনার প্রাপ্য সম্মানে যদি হিসাব করি, সেটা তো আসলে কেমন হওয়া উচিত বা কেমন হওয়া দরকার ছিল, সেটা আসলে যারা নীতি নির্ধারকরা আছে তারাই বিবেচনা করবেন। তারপরে সে হচ্ছে এই জনপ্রিয়তার পর উনি বিদেশে গেছিলেন, নানা সময় ওনার ডাক পড়ছিল যে বিদেশে এসে আপনি গান টান করেন। উনি ফিরে আসার পরে উনি কিন্তু এক দালালের খপ্পরে পড়ছিলেন। বাংলাদেশে এই দালালের খপ্পরে পড়ে বেচারা কিন্তু অনেক ঝক্কি ঝামেলা ওনার পোহাইতে হয়েছে, আদালতে দৌড়াদৌড়ি করতে হয়েছে, অনেক ঘটনা ছিল। তো তখন অনেকে হচ্ছে ওনার প্রতি একটা সমবেদনা দেখাইছেন যে একটা সরল লোক গান গাইতে আসছে, আইসা এখানে ফাইসা গেছে। তারপরে কিন্তু দীর্ঘদিন উনি গানে ছিলেন না। পরবর্তী সময়ে মুস্তাফা সরোয়ার ফারুকী উনারে হচ্ছে ডাকছিলেন যে আপনি আমার একটা বিজ্ঞাপনে আপনার একটা গান আমি ইউজ করবো, যে কলমে নাই কালিক যে গানটা। তো এই লোকটা সত্য সাহার মতো সুরকারের সাথে উনি কাজ করছেন।
এইরকম একটা মানুষ যখন ৩০ লাখ টাকার প্রতারণার মামলায় কারাগারে যান, তখন আসলে আপনি ইয়াস ব্যক্তিগত দায়ভার তো থাকে। আপনি যদি এখন টাকা কামাইছেন তাও আপনি প্রতারণা, সেটার তো বিচারের জায়গা তো আছে, কিন্তু এটার একটা বাস্তবতা তো আছে। বাংলাদেশে আপনি যদি গান বলেন, সিনেমা বলেন, বই বলেন, শিল্প সাহিত্য নিয়ে আমাদের যে কার্পণ্যতা আছে, যেখানে ধরেন আমরা টাকা পয়সা সব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, খরচ করতে পারি, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আসলে কেন জানি আমরা হচ্ছে এটা হিসাব নিকাশ পাই না। আমার আয়ুব বাচ্চুর একটা কথা মনে পড়ছে, উনি একটা প্রোগ্রামে বলছিলেন যে বিষও তো ফ্রিতে পাওয়া যায় না, কিন্তু মানুষ গান ফ্রিতে খুঁজে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে মুজিব পরদেশির যে এই যে কারাগারে যাওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটাতে তো বিচার বিশ্লেষণের জায়গা তো আছেই, সেটা তো অন্য হিসাব। কিন্তু এরকম একজন শিল্পী যখন এই ভিডিওতে আইসা আরেকজন হচ্ছে লাইভ করতেছে বা ভিডিও রেকর্ড করতেছে, ওইখানে আইসা যদি করজোরে মিনতি করে বলে যে আমারে আপনি ছাইরা দেন বা মাফ করে দেন, ৩০ লাখ টাকার ব্যাপারটা উনি নিজের মুখে স্বীকার করতেছেন বা এই টাইপের কিছু একটা দেখি আমরা, এটা তো লজ্জার তো ব্যাপার বটেই। আবার আমার কাছে মনে হয় এটার প্রেক্ষাপটও বিবেচনা করা উচিত যে বাংলাদেশে হচ্ছে শিল্পীরা বয়স হইলে দুস্থ শিল্পীর খেতাব পায় কেন, প্রধানমন্ত্রীর কাছে টাকা যাইতে হয় কেন, এই সবকিছু মিলে আসলে আমার কাছে মনে হয় এটা একটা ডিসকাশনের জায়গা আছে, এবং এইটা নিয়ে আলোচনা মজা মশকরা করার চাইতে এটার প্রেক্ষাপটটা বিবেচনা করে বাস্তবতা রিয়েলাইজ করে একটা পদক্ষেপ অবশ্যই নেওয়া উচিত। কারণ একটা দেশে শিল্প সাহিত্য সবকিছু মিলেই এই সংস্কৃতি যদি ঠিক না থাকে, মানুষের মনস্তাত্ত্বিক অনেক দিকে কিন্তু বিগড়াই যায়। এই জিনিসটা আমাদের আসলে খেয়াল করা উচিত।